লকআপে বসে থাকা লোকটা হঠাৎ হেসে উঠল। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, হাসছেন কেন? লোকটা বলল, আমাকে ধরে এনেছেন ঠিকই, কিন্তু যাকে আসলে ধরা দরকার ছিল তাকে কখনোই ধরতে পারবেন না, কারণ সে মানুষ না। এই একটা লাইন দিয়ে শুরু হয়েছিল এক তদন্তকারী জীবনের সবচেয়ে অদ্ভুত কেস। আজকের ঘটনায় আছে একটা খুন, একজন গোয়েন্দা, আর এমন কিছু প্রশ্নের উত্তর যা বিজ্ঞান আজও দিতে পারেনি। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি বিপ্লব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে রহস্যবৃত্তি নিয়ে এসেছি এমন একটা ঘটনা যেটা শুধু ভয়ের না, এটা একই সাথে একটা রহস্য সমাধানের গল্প বটে। ঘটনাটা পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি তার ব্যক্তিগত কারণে। তাই আমরা তাকে ডাকবো রায়হান নামে। তার এক আত্মীয়, যিনি পুলিশ বিভাগে কর্মরত ছিলেন, তার মুখ থেকে শোনা আজকের এই ঘটনাটা আসলেই ঘটেছিল কিনা, নাকি এটা নিছক লোকমুখে প্রচলিত একটা কাহিনী, সেই বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। চলুন কথা না পিছিয়ে শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটা প্রায় 15 বছর আগের উত্তরবঙ্গের একটা মফস্বল শহর, যেখানে তখনও রাস্তাঘাটে সন্ধ্যার পর তেমন আলো জ্বলত না। শহরের এক কোণে ছিল একটা পুরনো দোতলা বাড়ি, যেটার মালিক ছিলেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, যার নাম ছিল মতিউর রহমান। মানুষ হিসাবে তিনি খুবই চাপা স্বভাবের ছিলেন। প্রতিবেশীদের সাথে তেমন একটা মেলামেশা করতেন না, একাই থাকতেন সেই বাড়িতে। স্ত্রী মারা গিয়েছিল বহু বছর আগে, সন্তানরা সবাই বিদেশে থাকত। একদিন সকালবেলা দুধওয়ালা যথারীতি দুধ দিতে এসে দেখে বাড়ির মূল দরজা হাট করে খোলা। ব্যাপারটা অস্বাভাবিক লেগেছিল, কারণ মতিউর রহমান সবসময় সকাল 6টার মধ্যেই দরজা খুলে বাগানে হাঁটাহাঁটি করতেন, কিন্তু সেদিন কোনো সাড়া শব্দ নেই। দুধওয়ালা কয়েকবার ডাকাডাকি করেও কোনো উত্তর না পেয়ে ভেতরে ঢুকে যা দেখল, তাতে তার হাত থেকে দুধের ক্যানটা পড়ে গেল মাটিতে। ড্রয়িং রুমের মেঝেতে মতিউর রহমানের নিথর দেহ পড়েছিল, গলার কাছে গভীর ক্ষত, চারপাশে রক্তের দাগ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ঘরের কোনো জিনিসপত্র এলোমেলো নেই। আলমারি বন্ধ, টাকা পয়সা সব ঠিকঠাক জায়গায়। মনে হচ্ছিল যেন খুনি শুধু একটা কাজের জন্যই এসেছিল, আর সেটা ছিল মতিউর রহমানকে হত্যা করা। খবর পৌঁছালো থানায়। যে অফিসারকে এই কেসের দায়িত্ব দেয়া হলো, তার নাম ছিল ইন্সপেক্টর আসাদুজ্জামান। বছরের পর বছর অপরাধ তদন্ত করে আসা একজন অভিজ্ঞ মানুষ, যিনি যুক্তি আর প্রমাণ ছাড়া কোনো কথায় বিশ্বাস করতেন না। ঘটনাস্থলে পৌঁছে তিনি প্রথমে লক্ষ্য করলেন একটা অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে দরজা জানালা কোনোটাই ভাঙা নয়, তালা অক্ষত। তাহলে খুনি ঢুকলো কিভাবে? আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঘরের ভেতরে কোনো বহিরাগত পায়ের ছাপ পাওয়া যায়নি, অথচ মেঝেতে ধুলো জমেছিল যথেষ্ট পরিমাণে। ফরেন্সিক টিম যখন ময়নাতদন্তের রিপোর্ট দিল, তখন আসাদুজ্জামান সাহেবও কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিল। গলার ক্ষতটা এমনভাবে তৈরি হয়েছে যে কোনো সাধারণ ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে সম্ভব নয়। ক্ষতের ধরন দেখে মনে হচ্ছিল যেন খুব ধারালো কোনো নখ বা থাবা দিয়ে টেনে ধরা হয়েছিল। এলাকার মানুষ শুনে বলা বলে শুরু করলো, এটা কোনো মানুষের কাছে না। কিন্তু আসাদুজ্জামান সাহেব এই ধরনের কথায় কান দেওয়ার মানুষ ছিলেন না। তিনি বললেন, প্রতিটি রহস্যের পেছনে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হয়। তদন্ত শুরু হলো। প্রথমেই খোঁজ নেওয়া হলো মতিউর রহমানের পরিচিতদের নিয়ে। প্রতিবেশীরা জানালো, গত কয়েক সপ্তাহ ধরে মতিউর রহমান কেমন যেন অন্যরকম আচরণ করছিলেন। রাতের বেলা তার বাড়ি থেকে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শোনা যেত, কারো সাথে যেন উচ্চস্বরে কথা বলতেন, অথচ বাড়িতে তিনি একাই থাকতেন। একজন প্রতিবেশী বললেন, একদিন রাতে তিনি জানালা দিয়ে দেখছিলেন মতিউর রহমান নিজের ড্রয়িং রুমে দাঁড়িয়ে কারো সাথে যেন তর্ক করছিলেন, হাত নাড়াচ্ছিলেন, অথচ ঘরে আর কেউ ছিল না তখন। তাহলে কার সাথে হাত নাড়াচ্ছেন, কার সাথে তর্ক করছেন?
আসাদুজ্জামান সাহেব প্রথমে এসবকে মানসিক সমস্যা বলেই ধরে নিয়েছিলেন। বয়স্ক মানুষ, একা থাকেন, এই বয়সে অনেকেরই এরকম হতে পারে। কিন্তু তদন্ত যত এগোতে লাগলো ততই একের পর এক এমন সব তথ্য আসাদুজ্জামান সাহেবের সামনে আসতে শুরু করলো যা তার এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করে দিল। মতিউর রহমানের ডায়েরিটা পাওয়া গেল তার শোয়ার ঘরের ড্রয়ারে। শেষ কয়েক পাতায় লেখা ছিল অদ্ভুত সব কথা। তিনি লিখেছিলেন, প্রায় 2 মাস আগে তিনি একটা পুরনো আলমারি কিনেছিলেন এক নিলামের দোকান থেকে, যেটা এসেছিল আরেকটা পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে। আলমারিটা ঘরে আনার পর থেকেই তার মনে হতো রাতের বেলা কেউ যেন তাকে ডাকছে, কানের কাছে ফিসফিস করছে। প্রথম প্রথম তিনি ব্যাপারটা পাত্তা দেননি অতটা, কিন্তু ধীরে ধীরে সেই ফিসফিসারি বাড়তে থাকে। তিনি লিখেছিলেন, আমার মনে হচ্ছে কেউ আমার সাথে দর কষাকষি করতে চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না সেটা সে কি চায় আসলে আমার কাছে। আসাদুজ্জামান সাহেব এই ডায়েরির পাতা পড়ে প্রথমবারের মতো সিদ্ধান্ত নিলেন সেই আলমারি খুঁজে বের করার। বাড়ির ভেতর তন্ন তন্ন করে খোঁজার পর সেই আলমারিটা পাওয়া গেল একটা স্টোর রুমে। কাঠের তৈরি পুরনো আলমারি, কারুকাজ করা, কিন্তু ভেতরে তেমন কিছুই নেই, শুধু একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা খুলতেই পাওয়া গেল একটা পুরনো ছবি আর কিছু হাতের লেখা কাগজ, যা অনেকটাই ক্ষয়ে গেছে সময়ের সাথে সাথে। ছবিতে ছিল এক পরিবার, বাবা মা আর একটা ছোট্ট মেয়ে। কাগজগুলো ঘেঁটে জানা গেল এই আলমারি যে জমিদার বাড়ি থেকে এসেছিল সেখানে প্রায় 70 বছর আগে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। পরিবারের কর্তা তার নিজের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিলেন লোভের বশে, শুধুমাত্র বেশি যৌতুকের আশায় অন্য একটা পরিবারের সাথে সম্পর্ক করার জন্য। মেয়েটি এই ঘটনায় এতটাই আঘাত পেয়েছিলেন যে সে আত্মহত্যা করে, ঠিক ওই আলমিরার সামনেই। তারপর থেকেই সেই জমিদার বাড়িতে একের পর এক অস্বাভাবিক মৃত্যু ঘটতে শুরু করে, বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে, যারা কোনো না কোনোভাবে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার সাথে জড়িত ছিলেন। এই তথ্য পাওয়ার পর আসাদুজ্জামান সাহেব খোঁজ নিলেন মতিউর রহমানের জীবনেও কি এরকম কিছু ছিল যার সাথে এই ঘটনার মিল পাওয়া যায়। আর এখানেই তিনি পেলেন সেই সূত্র যা পুরো কেসের মোড় ঘুরিয়ে দিল। মতিউর রহমানের এক প্রাক্তন ছাত্র, যিনি এখন একজন আইনজীবী, তিনি জানালেন এক অজানা কাহিনী। বছর 20 আগে মতিউর রহমান তার নিজের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, যখন তিনি ছিলেন সেই মেয়ের শিক্ষক। মেয়েটির পরিবারের এই সম্পর্ক মানতে রাজি না হওয়ায় মতিউর রহমান গোপনে ছড়িয়ে দিয়েছিলেন কিছু মিথ্যে কথা, যাতে মেয়েটির পরিবারের সামাজিকভাবে হেয় হয়ে যায় এবং মেয়েটির অন্য কোথাও বিয়ে দিতে না পারে। মেয়েটি এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে একসময় আত্মহত্যা করে বসে। ঘটনাটা সেই সময় ধামাচাপা পড়ে যায়, কারণ মতিউর রহমান ছিলেন সমাজে সম্মানিত একজন মানুষ, আর সেই মেয়েটির পরিবার ছিল আর্থিকভাবে যথেষ্ট দুর্বল। এই তথ্য পাওয়ার পর আসাদুজ্জামান সাহেবের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এই দুটো ঘটনার মাঝে কি কোনো সংযোগ আছে? একটা পুরনো আলমারি যেখান থেকে একটা মেয়ের আত্মহত্যার স্মৃতি জড়িয়ে আছে, আর সেই আলমারি যার বাড়িতে এলো সে নিজেও একটা মেয়ের মৃত্যুর জন্য দায়ী। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? তদন্ত এগোতে লাগলো আরো গভীরে। আসাদুজ্জামান সাহেব সিদ্ধান্ত নিলেন নিজে এক রাত সেই বাড়িতে থাকবেন, দেখবেন আসলে কি ঘটে। তার সহকর্মীরা তাকে বারবার নিষেধ করলেন, কিন্তু তিনি ছিলেন নাসরবান্দা। রাত 11টার দিকে তিনি সেই বাড়িতে প্রবেশ করলেন, সাথে একটা টর্চ লাইট আর একটা রেকর্ডার নিয়ে। প্রথমে 2 ঘন্টা কিছুই ঘটল না, বাড়িটা ছিল একদম নিস্তব্ধ। কিন্তু রাত 1টার দিকে হঠাৎ তিনি কিছু একটা শুনতে পেলেন, একটা ফিসফিস আওয়াজ, ঠিক ওই আলমারিটা যেখানে রাখা ছিল সেখান থেকেই, সেই স্টোর রুম থেকেই। তিনি সাহস করে এগিয়ে গেলেন। আওয়াজটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, যেন একটা মেয়ের কণ্ঠস্বর,
কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছিল না। তিনি রেকর্ডার অন করে দিলেন। হঠাৎ ঘরের তাপমাত্রা যেন কমে গেল অনেকখানি। তিনি নিজের হাতের লোম দাঁড়িয়ে যেতে অনুভব করলেন। ঠিক তখনই তার চোখের সামনে দিয়ে একটা ছায়া দ্রুত সরে গেল, ঘরের এক কোণ থেকে আরেক কোণে। তিনি টর্চলাইট ফেললেন সেদিকে, কিন্তু কিছুই দেখতে পেলেন না। সেই রাতেই তিনি বাড়ি ফিরে এলেন, কিন্তু ঘটনার পরদিন যখন তিনি রেকর্ডিং শুনলেন, তখন তার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রেকর্ডিংয়ে তার নিজের গলার আওয়াজের পাশাপাশি একটা স্পষ্ট মেয়েলি কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যেটা বলছিল একটাই কথা বারবার, সে আমার হক নিয়েছে, আমি তার হক নেব। এই একটা লাইন যেন পুরো কেসটাকে নতুন দিকে নিয়ে গেল। আসাদুজ্জামান সাহেব এবার তার তদন্তের পদ্ধতি বদলালেন। তিনি সেই এলাকার একজন বয়স্ক মানুষের সন্ধান পেলেন, যিনি একসময় ওই পুরনো জমিদার বাড়িতে কাজ করতেন। তার কাছ থেকে জানা গেল সেই আত্মহত্যা করা মেয়েটির নাম ছিল রেহানা। মৃত্যুর আগে সে নাকি বলেছিল যে কেউ কারো বিশ্বাস ভেঙে তার জীবন নষ্ট করলে সে কোনোদিনই শান্তিতে থাকতে পারবে না। এখন প্রশ্ন হলো, মতিউর রহমানের মৃত্যুর সাথে কি সত্যি এই আত্মার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো মানুষের হাত, যে হয়তো এই পুরো ঘটনা জেনে প্রতিশোধ নিতে এসেছিল একেবারে পরিকল্পিতভাবে, এমনভাবে যাতে সবাই এটাকে অতি প্রাকৃত ঘটনা বলেই মনে করে। আসাদুজ্জামান সাহেব এই সম্ভাবনাটাও উড়িয়ে দিলেন না। তিনি খোঁজ নিলেন ওই মেয়েটির পরিবারের কেউ এখনো বেঁচে আছে কিনা। জানা গেল মেয়েটির এক ছোট ভাই এখনো বেঁচে আছেন, বর্তমানে থাকেন পার্শ্ববর্তী একটা জেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমেই তিনি অস্বীকার করলেও পরে ভেঙে পড়েন এবং জানান তিনি জানতেন মতিউর রহমান কোথায় থাকেন, বহু বছর ধরে খবর রাখতেন তার। কিন্তু ঘটনার দিন রাতে তিনি সেই শহরে ছিলেন না। তার একটা শক্ত এলিবাই ছিল, যা পুলিশ যাচাই করে নিশ্চিত হয়েছিল। তাহলে কে করলো এই খুন, মানুষ নাকি অন্য কিছু? আসাদুজ্জামান সাহেব শেষমেশ একটা সিদ্ধান্তে পৌঁছালেন, যদিও সেটা তার পুরো কর্মজীবনের যুক্তিবিদ চিন্তাধারার বিপরীত। তিনি মনে করলেন এই ঘটনার পেছনে থাকতে পারে দুটো জিনিসের মিশ্রণ: একাধিক বহু বছরের পুরনো একটা অতৃপ্ত আত্মার অস্তিত্ব, যা সেই আলমারির সাথে জড়িয়েছিল, আর অন্যদিকে মতিউর রহমানের নিজের কর্মফল। তিনি রিপোর্টে লিখেছিলেন, প্রমাণ অভাবে এই কেস আনসলভ হিসেবে বন্ধ করে দিতে হচ্ছে, কারণ কোনো মানুষকে অভিযুক্ত করার মতো প্রমাণ পাওয়া যায়নি। সেই বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, তবে অনেক বছর ধরে কেউ সেখানে থাকে না। স্থানীয়রা বলে রাতের বেলা নাকি এখনো ওই বাড়ি থেকে মাঝে মধ্যে ফিস ফিস আওয়াজ শোনা যায়। সেই আলমারিটা পুলিশ সেটা জব্দ করে থানায় মালখানায় রেখে দিয়েছিল প্রমাণ হিসেবে, কিন্তু কয়েক বছর পর একটা আগুন লেগে সেই মালখানায় আর সব রেকর্ড সহ সেই আলমিরাও পুড়ে ছাই হয়ে যায়। কেউ জানে না এটা কাকতালীয় ছিল নাকি রেহানার আত্মা তার নিজের চিহ্ন মুছে দিয়ে চলে গিয়েছিল চিরতরে। এখন প্রশ্ন হলো, এই ঘটনাকে আমরা কিভাবে দেখব? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, মানুষের মন ভয় আর অপরাধবোধের চাপে অনেক সময় বাস্তবতা বিকৃত করে দেখতে পারে। মতিউর রহমান হয়তো নিজের অতীতের অপরাধবোধ থেকেই মানসিক চাপে ভুগছিলেন, আর সেই চাপ থেকেই তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দিয়েছিল। আর মৃত্যুর কারণও হতে পারে কোনো ব্যক্তিগত শত্রুতা, যেটা এখনো অনাবিষ্কৃত রয়েছে। অতি প্রাকৃত দৃষ্টিকোণ থেকে যারা বিশ্বাস করেন না, তাদের মতে এটা একটা সুস্পষ্ট উদাহরণ যে অন্যায়ের প্রতিফলন কখনো কখনো এই জগতের সীমানা পেরিয়েও ফিরে আসতে পারে। আত্মা যদি সত্যিই থাকে, তাহলে অতৃপ্ত আত্মা তার প্রতিশোধের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারে, এমনটাই বিশ্বাস অনেক সংস্কৃতিতে প্রচলিত। তো এই ছিল আজকের ঘটনা। আপনারা কি মনে করেন, এই খুনের পেছনে সত্যি কি কোনো অতৃপ্ত আত্মার হাত ছিল, নাকি এটা একটা নিখুঁতভাবে সাজানো মানুষের প্রতিশোধ?
যার প্রমাণ কখনো পাওয়া যায়নি। কমেন্টে জানান আপনাদের মতামত। ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তবে সাবস্ক্রাইব করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনাদের নিজের জীবনেও ঘটে যাওয়া সত্য ঘটনা থাকলে পাঠিয়ে দেন আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস রহস্যবৃত্ত@gmail.com, অথবা আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্ট রহস্যবৃত্তের সাথে থাকুন।